বিভেদ চেষ্টা হলেও মিলেমিশে থাকার সংস্কৃতি ফেরাবে সরকার, প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন। অভিন্ন প্রশ্নপত্রে ৯ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, নকল ও প্রশ্ন ফাঁস বন্ধে সর্বোচ্চ নজরদারি। তিস্তা মহাপরিকল্পনায় আর্থিক ও কারিগরি সহায়তা দেবে চীন, সমীক্ষার পরই কাজ শুরু ত্রাণমন্ত্রী। ময়মনসিংহে স্কুল ছাত্র হত্যার দায়ে 2 ভাইয়ের মৃত্যুদণ্ড, শিশু ধর্ষণ মামলায় বরিশালে একজনের ফাঁসি। আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদের অপচেষ্টা চালালেও মিলেমিশে থাকায় দেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তার সরকার এমনই এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে। বছরব্যাপী নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বিদ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য অমর কীর্তি ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠস্বর জাগরুক রাখতে বছরব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুলের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ, তাই কবির স্মৃতিধন্য ত্রিশালকে নজরুল স্মৃতি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। পরাধীনতা, জুলুম, শোষণ, অসাম্য, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে কবির কলম ছিল শানিত। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন রাষ্ট্র গড়তে চায় যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। বর্তমান প্রযুক্তির যুগের জটিল বাস্তবতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব জ্ঞানের দুয়ার যেমন খুলেছে, তেমনি উন্মুক্ত করেছে বিপদগামী হওয়ার পথও। তবে কেউ হীন স্বার্থে বিরোধ বিভেদের অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই এদেশের মূল্যবোধ। নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে। 3 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট এবং নজরুল বর্ষ 2026-27 লোগো উন্মোচন করেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারই প্রথম অভিন্ন প্রশ্নপত্রে 9টি বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 12,70,583 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। এবারই প্রথম একই প্রশ্নপত্রে একযোগে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে 92,905 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে 1,07,964 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 19,472 জন। তবে গতবারের তুলনায় ঝরে পড়া পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। নকল রোধ ও প্রশ্ন ফাঁস বন্ধে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নজরদারি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রথম দিন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর তীব্র তাপদাহ উপেক্ষা করে কেন্দ্রে আসেন পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকরা। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয় সরকারকে সাধুবাদ জানিয়েছেন তারা। প্রত্যেক বোর্ডের পরীক্ষা যদি পৃথক পৃথক হয় তাহলে কোনো বোর্ডে পরীক্ষা সহজ হয়, কোনো পরীক্ষা কঠিন হয়, এতে অভিযোগ থাকে, কিন্তু এখন আর কোনো অভিযোগ নাই। এখন পরীক্ষা একটা দেওয়ার পরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কেমন হচ্ছে। একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ কি মেধা তালিকায় দেখা যায় যে অমুক খুব ভালো করছে, ঢাকা বোর্ডে এরকম রেজাল্ট করছে, কিন্তু এবার আসলে এরকম হবে না। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে সকাল 10টার আগেই কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা। দুপুর 1টায় শেষ হয় পরীক্ষা। প্রশ্নপত্রের মান নিয়ে কথা বলেন তারা। এমসিকিউ একটু হার্ড
ছিল, কিন্তু সব মিলে ভালোই হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ। কোয়েশ্চেন মোটামুটি সহজই হয়েছে, মানে মিডিয়াম টাইপের কোয়েশ্চেন লিখতে পারছি সব। বহু নির্বাচনীগুলো অনেক স্ট্যান্ডার্ড এসেছে এবং সৃজনশীলগুলো মাস্ট অনেক ইজি আসছে। ক খ সব প্রিভিয়াস যে বোর্ডগুলো সেই বোর্ডগুলো থেকে আমরা কমন পেয়েছি। সবচেয়ে বেশি ঢাকা বোর্ড থেকে 3,393 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, আর বরিশাল বোর্ডে পরীক্ষার্থী সবচেয়ে কম। তবে 36% এইচএসসি ও সমমান পরীক্ষার্থী এবার অংশ নেয়নি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘদিন ধরে শূন্য থাকা দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। আইনি জটিলতার কারণে সরকার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বদলি করতে পারছিল না। রায়ের পর সচিবালয়ের শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন সংবাদ সম্মেলনে স্বস্তি প্রকাশ করে বলেন, এর ফলে 36,000 প্রধান শিক্ষক ও 38,000 সহকারী শিক্ষক নিয়োগের পথ প্রশস্ত হলো। এর আগে 2017 সালে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য হাইকোর্টে রিট করলে সকল নিয়োগ ও পদোন্নতি বন্ধ ছিল। আলোচনার প্রেক্ষিতে মহামান্য আদালত মাননীয় অ্যাপিলেট ডিভিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেয় এবং ইমিডিয়েটলি তারা রিজলভ করার জন্য গত সপ্তাহে তারা ডেট দিয়ে দেন, আজকে জুলাই মাসের 2 তারিখে, এবং অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এই যে আমরা পাওয়ার কারণে আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে চীন। সরকার গঠিত কমিটির সমীক্ষা শেষে একনেকে পাশের মাধ্যমে দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দুলু। দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে মন্ত্রী মোগলহাট ইউনিয়নের ধরলা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি আর্থিক সহায়তা যা প্রয়োজন চীন সরকার সেটা দিবে। এখন এটা কারিগরি কমিটি করে দেওয়া হয়েছে, তারা একটা সমীক্ষা করছে যে কিভাবে বাঁধ তৈরি হবে, কিভাবে নদী খনন হবে, কিভাবে ব্যারেজ দেওয়া হবে। পদ্মা রেল সেতুর পিলারের নিচের মাটি কাটার ইতিবাচক প্রভাব রয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল ব্রিজের ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ দাবি করেন। মন্ত্রী বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী অপসারণ করা হচ্ছে। বলেন, এর ফলে রেললাইন বা কাঠামোর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না, বরং প্রকল্পের নিরাপত্তা, পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই এই কাজ করা হচ্ছে। লোকজনের সাথে জড়িত 16.76 কিলোমিটারের মতো অপসারণ করতে হবে। তারপর হচ্ছে স্বাভাবিক স্তরে যাবে। আগে যে স্তর ছিল সেই স্বাভাবিক স্তরের চেয়ে 8 ফিট নিচে আছে পাইল ক্যাপ। পাইল ক্যাপের পুরুত্ব 6 ফিট, তার নিচে আছে 200 ফিটের মতো পাইল, 8 ফিট। অর্থাৎ এই স্ট্রাকচার এটা জেনে বুঝে এই প্রকল্পের প্রয়োজনে করা আছে, তার সাথে এই মাটি অপসারণের নেতিবাচক সম্পর্ক নাই, ইতিবাচক সম্পর্ক। ভোক্তা পর্যায়ে আরও কমানো হয়েছে এলপিজির দাম। জুলাই মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে 1,528 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে। দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1,885 টাকা থেকে কমিয়ে 1,528 টাকা নির্ধারণ করা হয়েছে।
আর ভোক্তা পর্যায়ে 16 টাকা 53 পয়সা কমিয়ে অটো গ্যাসের দাম ভ্যাট সহ প্রতি লিটার 70 টাকা 40 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 2 জুন সবশেষ ভোক্তা পর্যায়ে 2 টাকা 59 পয়সা কমিয়ে অটো গ্যাসের দাম লিটার প্রতি 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছিল। ময়মনসিংহে স্কুল ছাত্র হত্যার দায়ে 2 ভাইয়ের মৃত্যুদণ্ড এবং তাদের বাবা চাচার 7 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে বরিশালে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফ উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তের বাড়ি বরিশালের উজিরপুরের কেশবকাঠি। মামলার বিবরণে জানা যায় 2023 সালের 3রা মার্চ মাদ্রাসা শিক্ষার্থীকে কৌশলে বাসায় নিয়ে ধর্ষণ করে আলমগীর শিকদার। পরবর্তীতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। এই ঘটনায় 21 মে শিশুটির বাবা থানায় মামলা করেন। অন্যদিকে ময়মনসিংহে স্কুল শিক্ষার্থী সৈকত হত্যার দায়ে 2 ভাই নয়াপাড়ার নাজমুল ও এনামুলকে মৃত্যুদণ্ড, তাদের বাবা ও চাচা জিয়াউল হক এবং জুলহাসকে 7 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুদ্দিন রায় দেন। আদালত সূত্র জানায় ইউপি সদস্য জিয়াউল হকের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে 2021 সালের 19 মে সৈকতকে গলা কেটে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের মতো করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করার চিন্তা করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। সকালে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শিক্ষা ব্যবস্থার উন্নতি ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার অর্থবছরের বাজেটে শিক্ষা ব্যয় বাড়ানো হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লন্ডনের আদলে আজকে প্রাইমারি স্কুলে শিক্ষাদান করা হবে। কিভাবে একজন ছাত্রের জন্য ছাত্রীর জন্য একটা ব্যাগ, শু, জামা কাপড়, অধ্যায়নবুজ, বইপত্র সব ফ্রি দেওয়া হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করে দিয়েছেন। চট্টগ্রামে উদ্বেগজনকভাবে বেড়েছে ছিনতাই সহ নানা অপরাধ। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাদের বেপরোয়া কার্যক্রম। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বাণিজ্যিক এলাকা ও জনবহুল স্থানগুলোকে টার্গেট করে সংঘবদ্ধ চক্রগুলো তাদের অপরাধ কর্মকাণ্ড বিস্তার করছে। এতে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে। চট্টগ্রাম থেকে সুমন গোস্বামীর ক্যামেরায় আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। নগরীর অলিগলি কিংবা জনবহুল এলাকা সর্বত্রই তৎপর ছিনতাইকারী চক্র। হাঁটতে বের হলে বা রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোন কানে দিয়ে কথা বলতে থাকার মুহূর্তেও ছিনিয়ে নিয়ে যাচ্ছে মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী। গণপরিবহনেও প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন যাত্রীরা। যদিও মাঝে মধ্যে জনতার হাতে কিছু ছিনতাইকারী ধরা পড়ছে, তবে অধিকাংশ অপরাধী থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। কলেজ থেকে আসার সময় রিক্সাতে উঠতেছিলাম, ওই মুহূর্তে ও নিয়ে ফেলছিল আর কি, তো আরেকটা ছেলেকে পাস করে দিছিল। যদি গলায় হাত থেকে ফট করে ওনার হাত দিয়ে নিয়ে যেতেছে, দৌড় দিছে, দৌড়ে বেঁকে। বাস থেকে প্রতিদিন মিনিমাম 10-12টা মোবাইল ছিনতাই হয়। ওই বাসের মধ্যে উঠলেই একজনের হঠাৎ করে কারো কাছ থেকে মোবাইল নিয়ে নিল। ওই সময় ওই আরো 2-4 জন থাকে যারা যেগুলির সাথে থাকে, তারা সহযোগিতা করে। শুধু সাধারণ মানুষ নন, চট্টগ্রামে চলাফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন বিভিন্ন ভিআইপিরাও। তদন্তে উঠে এসেছে ছিনতাইকারীদের নানা কৌশলের তথ্য। পুলিশ জানায়, ছিনতাই করা মোবাইল ফোনের IMEI নাম্বার মুছে ফেলা, কেচিং পরিবর্তন এবং রং বদলের মাধ্যমে নতুন মোবাইল ফোন হিসেবে বিক্রি করা হচ্ছে। খুব দুরূহ ব্যাপার। তবে আমরা যাতে এটা নাগরিকদের বিরক্তির উদ্যোগ না করে এবং এটা যেন সমন্বয় মাত্রায় আমরা রাখতে পারি, পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে যাতে থাকে এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এটাকে যেন আমরা নির্মূল করতে পারি, সেটা আমাদের প্রয়াস থাকবে। আর এসব ছিনতাইয়ে জড়িত সংঘবদ্ধ একটি চক্রকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধের পেছনে থাকা সংগঠিত সিন্ডিকেট পুরোপুরি নির্মূল করা এখনও বড় চ্যালেঞ্জ। NTV নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে একটি ইজি বাইক থেকে 10 কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস, দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন খবরে সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকাস্ত্র পাচারকারীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে একটি ইজি বাইক তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো 2 কেজি ক্রিস্টাল মেথাইস, একটি G3 রাইফেল, দেশীয় তৈরি বন্দুক, গুলি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে বিজিবি। পরে অস্ত্র ও গুলি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। মাদক ও অস্ত্র পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। আপনারা দেখছেন এনটিভির দেশের খবর। ফিরে এসে থাকছে নারায়ণগঞ্জে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার। নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ পুরনো সড়ক থেকে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন নামে এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ কামাল জানান, গত 1 জুলাই মোতালেব বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মোতালেবের বলে শনাক্ত করেন তিনি। পরিকল্পিতভাবে মোতালেবকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এদিকে জামালপুরের বকশীগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আয়রমারি গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আশুলিয়ায় ব্রাজিল জাপান ফুটবল ম্যাচকে ঘিরে কথা কাটাকাটির জেরে নাহিদ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। গতরাতে আশুলিয়া থানায় অভিযুক্ত হামজাকে হাজির করেন নিহতের স্বজনরা। তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটে খুঁড়ে পাওয়া যায় নাহিদের লাশ। পরিবারের অভিযোগ, ব্রাজিল জাপান ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থকরা। পরে নাহিদকে ছুরিকাঘাতে হত্যা করে এবং মরদেহ আশুলিয়ায় বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়। ঝালকাঠিতে বিষখালী নদী ভাঙন ঠেকাতে নদী তীর সংরক্ষণ কাজের জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। রাজাপুরে নদী তীরে জিওব্যাগ ফেলে এ কাজের উদ্বোধন করেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। পরে তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। ভার্চুয়ালি কার্যক্রম পর্যবেক্ষণ করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। নদী ভাঙনে ঝুঁকিপূর্ণ উপজেলায় বড়ইয়ার এলাকা থেকে প্রায় 180 মিটারে 28,000 জিওব্যাগ ফেলা হবে। মোংলায় ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধকরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে পশুর নদের পাড়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ম্যানগ্রোভ বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান বক্তারা। প্রধান অতিথি জানান, সরকার 5 বছরে 25 কোটি গাছের চারা লাগানো কর্মসূচি হাতে নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, নিউট্রিশন, গাইনোকোলজি ও ডার্মাটোলজি বিভাগে প্রায় 1,500 শিক্ষার্থী চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার AKM ফজলুল হক। এ ধরনের মেডিকেল ক্যাম্প শিক্ষার্থীদের চিকিৎসা সেবা পাওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। খবর শেষ করছি, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিভেদ চেষ্টা হলেও মিলেমিশে থাকার সংস্কৃতি ফেরাবে সরকার, প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন। অভিন্ন প্রশ্নপত্রে 9 শিক্ষা বোর্ডে HSC পরীক্ষা শুরু, নকল ও প্রশ্ন ফাঁস বন্ধে সর্বোচ্চ নজরদারি। তিস্তা মহাপরিকল্পনায় আর্থিক ও কারিগরি সহায়তা দেবে চীন, সমীক্ষার পরই কাজ শুরু, ত্রাণমন্ত্রী। ময়মনসিংহে স্কুল ছাত্র হত্যার দায়ে 2 ভাইয়ের মৃত্যুদণ্ড, শিশু ধর্ষণ মামলায় বরিশাল 1 জনের ফাঁসি। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।